deposition of monosodium urate monohydrate crystals in and around the synovial joints. মানে আমাদের যে বডিতে জয়েন্ট সাইনোভিয়াল জয়েন্ট গুলো আছে সেই জয়েন্ট গুলার ভিতরে বা সারাউন্ডিং এ যদি কোনো মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল জমা হয় তাহলে যে ইনফ্ল্যামেটরি প্রসেসটা হয় সেটাকেই বলা হয় গাউট। অন্যভাবে বলা যায় ইট ইজ দ্য প্যাথোলজিক্যাল রিঅ্যাকশন অফ দ্য জয়েন্ট or periarticular tissue to the presence of monosodium urate monohydrate crystals. মানে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালে এগেইনস্টে যে ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশনটা জয়েন্ট বা পেরিআর্টিকুলার টিস্যুতে হয় সেটি হচ্ছে গাউট। আর মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালটা প্যারেনশিয়ালি ইউজুয়ালি ডিপোজিটেড হয় পেরিফেরাল কানেক্টিভ টিস্যুতে, মেইনলি পেরিফেরাল কানেক্টিভ টিস্যুর মধ্যে, মেইনলি ইন এন্ড অ্যারাউন্ড সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো আছে সেগুলোর ভিতরে অথবা অ্যারাউন্ডে জমা হয়। ইনিশিয়ালি ফেভারিং ইউজুয়ালি এগুলা লোয়ার লিম্বের জয়েন্টগুলোতে জমা হয়। স্পেশালি দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি কোন জয়েন্টকে এফেক্ট করে সেটা হচ্ছে ফার্স্ট মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট অফ টো, মানে পায়ের প্রথম মেটাটার্সোফ্যালাঞ্জিয়াল জয়েন্টটাকে এফেক্টেড করে। এর ক্রিস্টালগুলো যেহেতু as the crystals deposit slowly, ক্রিস্টালগুলো যেহেতু স্লোলি ডিপোজিট হয় আস্তে আস্তে সেগুলো বড় হয় এবং there is progressive involvement of more proximal sites, ধীরে ধীরে আরো প্রক্সিমাল সাইটও ইনভলভ হয় এবং there is potential cartilage and bone damage হয় এবং পরবর্তীকালে এটা থেকে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিসও হতে পারে। আর মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালগুলা মানে take months or years to grow on a detectable size, যার কারণে পেশেন্টের একটা লং এসিম্পটোমেটিক পিরিয়ড থাকে। অনেক সময় ধরে পেশেন্টের শরীরে হয়তো ইউরিক অ্যাসিড লেভেল বেশি, মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল জমা হচ্ছে, কিন্তু পেশেন্ট অনেক দিন ধরে এসিম্পটোমেটিক থাকতে পারে। আর গাউটের জন্য প্রলংড হাইপারইউরিসেমিয়া ইজ নেসেসারি, মানে গাউট হতে হলে লং টাইম ইউরিক অ্যাসিড যদি লং টাইম কারো বেশি থাকে সেটা নেসেসারি, কিন্তু এটা সাফিসিয়েন্ট না। শুধু এটা থাকলে যে হবে এমন না, অনেকে দেখা যাচ্ছে যে ইউরিক অ্যাসিড লেভেল অনেক হাই কিন্তু তার সিম্পটম নেই, এরকমও হতে পারে। তার prolonged hyperuricemia is necessary but not sufficient for the development of gout. গাউটকে বিভিন্ন চারটা কার ভাবে প্রেজেন্ট করতে পারে গাউট। একটা হচ্ছে অ্যাকুট গাউট, পাসিয়াস গাউট, এই সিম্পটোমেটিক হাইপারইউরিসেমিয়া, প্রাইমারি গাউট এন্ড সেকেন্ডারি গাউট। তাহলে এটা অ্যাকুট গাউট হিসেবে প্রেজেন্ট করতে পারে, টোফাসিয়াস গাউট হিসেবে প্রেজেন্ট করতে পারে, কারো কারো এসিম্পটোমেটিক অবস্থায় এসিম্পটোমেটিক হাইপারইউরিসেমিয়া থাকতে পারে। এছাড়া কারো কারো প্রাইমারি গাউট নিয়ে প্রেজেন্ট করতে পারে, কারো কারো সেকেন্ডারি গাউট মানে সেকেন্ডারি টু আদার ডিজিজ, যেমন যাদের বিভিন্ন ধরনের ব্লাড ক্যান্সারের কারণে কিমোথেরাপিউটিক এজেন্ট খেলে বিভিন্ন ধরনের কিমোথেরাপি নিচ্ছে, সেটার কারণে তার ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে সেকেন্ডারি গাউট হতে পারে। এরপর আমরা আসি এপিডেমিওলজি। প্রিভ্যালেন্স অফ গাউট ভ্যারিজ বিটুইন পপুলেশন। দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের পপুলেশনে এটা প্রিভ্যালেন্স ভ্যারি করে, বাট ইজ অ্যারাউন্ড 1% উইথ এ স্ট্রং মেল প্রিডোমিনেন্স। এটা পুরো পপুলেশনের মধ্যে 1 to 2% ইউজুয়ালি দেখা যায়, আর মেলদের বেশি হয়। মেল ফিমেল রেশিও হচ্ছে 5:1, মানে ইট ইজ কমনার ইন মেল 5 times more than female. Prevalence increases with age and increasing serum uric acid concentration. বয়স যত বাড়ে তখন প্রিভ্যালেন্স তত বাড়তে থাকে এবং সিরাম ইউরিক অ্যাসিড কনসেন্ট্রেশন যত বাড়তে থাকে সিম্পটম তত বাড়তে থাকে। আর প্রাইমারি গাউট যেটা, সেটা অলমোস্ট এক্সক্লুসিভলি এ মেল ডিজিজ এবং মোস্ট কমন কজ অফ ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ইন মেন ওভার দ্য এজ অফ 40, মানে মেইলে ইউজুয়ালি হয়, আর ফিমেলে হলে সেটা পোস্টমেনোপজাল ওমেনদের হয়। মেইলে হলে দেখা যায় যে ইউজুয়ালি আফটার দ্য এজ অফ 40, 40 এর উপর যাদের বয়স তাদের হয় ইউজুয়ালি। ওমেন রেয়ারলি ডেভেলপ গাউট বিফোর দ্য মেনোপজ। এর কারণ হচ্ছে যে মেনোপজের আগে ওমেনদের হয় না, কারণ তাদের ইস্ট্রোজেনের হরমোন যেটা, সেটার কিছু ইউরিকোসুরিক প্রপার্টি আছে, মানে ইউরিক অ্যাসিডের রেনাল এক্সক্রিশন বাড়িয়ে দেয় ইস্ট্রোজেন হরমোনটা। সেজন্য ওমেনদের মেনোপজের আগে ইউজুয়ালি they do not have gout.
সেকেন্ডারি গাউট অকার্স ডিউ টু রেনাল ইম্পেয়ারমেন্ট অর ড্রাগ থেরাপি। বিভিন্ন কারো যদি সিকেডি থাকে, ক্রনিক কিডনি ডিজিজ থাকে, সেক্ষেত্রে সেকেন্ডারি গাউট হয় বা ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়, অথবা কিছু কিছু ড্রাগের কারণে যেমন থায়াজাইড, ডায়াবেটিক, এগুলোর কারণে হতে পারে। এই সেকেন্ডারি গাউটটা ইউজুয়ালি হয় পিপল ওভার দ্য এজ অফ 65 এর উপর যাদের বয়স তাদের হয়। এবং এই সেকেন্ডারি গাউটটা আবার বেশি দেখা যাচ্ছে ওমেনদের বেশি। প্রাইমারি গাউটটা মেনে বেশি হয়, আর সেকেন্ডারি গাউটটা ওমেনদের বেশি। আর সিরাম ইউরিক অ্যাসিড লেভেল নরমালি ওমেনের চেয়ে মেনের লেভেলটা একটু হাইয়ার থাকে। আর they rise from the 20s in men and after the menopause in women. ইউরিক অ্যাসিড লেভেলটা 20 বছরের পর থেকে ছেলেদের ক্ষেত্রে বা পুরুষদের ক্ষেত্রে বাড়তে থাকে, আর মেয়েদের ক্ষেত্রে ইউজুয়ালি আফটার দ্য মেনোপজ ইট রাইজেস। আর ইউরিক অ্যাসিড লেভেল আসলে কোরিলেট করে উইথ অবেসিটি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের রিজিয়নে বিভিন্ন ধরনের ইথনিসিটির উপরে ডিপেন্ড করে। যাদের অবেসিটি আছে তাদের মেটাবলিক সিনড্রোমের পার্ট হিসাবে ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকতে পারে। আর নিউজিল্যান্ডের আশেপাশে এলাকাগুলোতে মানুষের কনজেনিটালি তাদের ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকে। আর hyperuricemia is most logically defined as a serum uric acid level above the theoretical solubility of monosodium urate in physiological condition. 95 আবার দেখা যাচ্ছে অনেকের হাইপারইউরিসেমিয়া আছে কিন্তু তাদের 95% এর গাউট নাও হতে পারে, গাউটের সিম্পটম নাও দেখা দিতে পারে। এরপর ইটিওলজি, তাহলে মেইনলি এটা কি কারণে হচ্ছে গাউট? কারো যদি হাইপারইউরিসেমিয়া থাকে, ইট ইজ দা কমন ডিনোমিনেটর ইন গাউট। আমাদের বডিতে নরমালি পিউরিন থেকে যে ইউরিক অ্যাসিড তৈরি হয় তার 2/3 কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়ে যায়, আর 1/3 জিআই ট্র্যাক্ট দিয়ে এক্সক্রিটেড হয়। তাইলে গাউটের মেইন কজ দেখা যাচ্ছে যে 90% অফ দ্য পেশেন্টের গাউট হয় ডিউ টু আন্ডার এক্সক্রিশন। কিডনি দিয়ে কারো যদি এক্সক্রিশন কমে যায় তাদেরই গাউট হয়। আর এছাড়া বিভিন্ন ধরনের এনজাইমের ডিফেক্ট, কনজেনিটাল বিভিন্ন ধরনের এনজাইমের ডিফেক্টের কারণেও কারো কারো ওভার প্রোডাকশন অফ ইউরিক অ্যাসিড হতে পারে। আর এছাড়া দেখা এখানে মেইনলি কি হয়, একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স হয়, সেকেন্ডারি টু রেসপন্স অফ দ্য লিউকোসাইটস টু দ্য মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালগুলো যখন শরীরে বিভিন্ন জয়েন্টের আশেপাশে জমা হয়, সেটার এগেইনস্টে ডব্লিউবিসি যে রিঅ্যাকশন হয়, সেই রিঅ্যাকশনের কারণে যে ইনফ্ল্যামেটরি রেসপন্সটা হয় সেটাই হচ্ছে গাউট। আচ্ছা, অ্যাকুট গাউট ইউজুয়ালি হয় ডিউ টু ফরমেশন নিউ ক্রিস্টাল। মানে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালটা যদি হঠাৎ করে কারো বেশি ফরমেশন হয়, নিউ ফরমেশন অফ নিউ ক্রিস্টালস ইনক্রিজিং ইন নাম্বার, তখনই তাদের অ্যাকুট গাউট হয়। অ্যাকুট গাউটের কিছু কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, যেমন সার্জারি, অ্যালকোহল এক্সেসিভ ইনটেকের কারণে, প্রলংড স্টারভেশন, কিছু কিছু ড্রাগের কারণে, যেমন বললাম থায়াজাইড, ডায়াবেটিক্স, বিভিন্ন ধরনের ক্যান্সার মেডিকেশন, এগুলোর কারণে প্রিসিপিটেট করতে পারে। এটা একটা আমরা মাইক্রোস্কোপে মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টালের ছবি দেখা যাচ্ছে। এরপরে প্যাথোলজি, মোস্ট ফ্রিকোয়েন্ট কোন মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালগুলা কোন কোন জায়গায় বেশি জমা হয়, তারা মোস্ট ফ্রিকোয়েন্টলি ডিপোজিটেড হচ্ছে কার্টিলেজে, এপিফাইশিয়াল বোন, পেরিআর্টিকুলার স্ট্রাকচার, জয়েন্টের চারিদিকে যে স্ট্রাকচার, টেন্ডন, এগুলাতে হতে পারে, বার্সাতে হতে পারে, এন্ড দ্য কিডনি। মানে এগুলা মেইনলি মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালগুলা যেগুলা গাউট তৈরি করছে, সেগুলা মেইনলি ডিপোজিটেড ইন দ্য কার্টিলেজ, এপিফাইশিয়াল বোন, পেরিআর্টিকুলার স্ট্রাকচারস এন্ড দ্য কিডনি। তারপর টোপাস নামে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে ইট ইজ এ ফরেন বডি রিঅ্যাকশন। মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালের এগেইনস্টে যে ফরেন বডি রিঅ্যাকশন হয়, তার ফলে এক ধরনের নোডুলের মতো তৈরি হয়, দ্যাট ইজ কল্ড টোপাস, এন্ড এটাকে বলা হয় টোফাই বা টোপাস, এন্ড ইট ইজ সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু। তাহলে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টালের এগেইনস্টে ফরেন বডি রিঅ্যাকশনের কারণে কারো কারো টোফাই ফর্ম হয়, সেটা সারাউন্ডেড বাই ফাইব্রাস টিস্যু থাকে। এছাড়া কিডনিতে যদি মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল ডিপোজিটেড হয়, সেটার কারণে ইন্টারস্টিশিয়াল ফাইব্রোসিস হয়, আর্টেরিওস্ক্লেরোসিস হয়,
এবং সাথে কিডনি স্টোনও হতে পারে। এখন আমরা ব্রিফলি দেখি যে কি কি কারণে ইউরিক অ্যাসিড হাইপারইউরেসিয়ামে কেন হচ্ছে। এক নম্বর কজ হচ্ছে যে ডিমিনিশ রেনাল এক্সক্রিশন। নরমালি আমাদের ইউরিক অ্যাসিড গুলা কিডনি দিয়ে 60% এক্সক্রিট হয়ে যায়। এখন কোনো কারণে যদি কিডনি দিয়ে এক্সক্রিশন কমে যায়, মানে ডিমিনিশ রেনাল এক্সক্রিশন হয়, যেমন রেনাল ফেইলুর, রেনাল ফেইলুরে দেখা যাবে যে রেনাল টিউবুলের রিঅ্যাবজর্পশনটা বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেশি রিঅ্যাবজর্ব হচ্ছে। তারপর লেট টক্সিসিটি, ল্যাকটিক অ্যাসিডোসিস, কারো কারণে হাইপক্সিয়া, টিস্যু হাইপক্সিয়া হলে ল্যাকটিক অ্যাসিডোসিস হয়। অ্যালকোহল এক্সেসিভ অ্যালকোহল ইনটেকের কারণে রেনাল এক্সক্রিশন কমে যায়। এছাড়া ড্রাগের মধ্যে থাইরয়েড ডায়োরেটিক, লুপ ডায়োরেটিক, তারপর লো ডোজ অ্যাসপিরিন। এই জন্য গাউটের রোগী অ্যাসপিরিন যেহেতু ইউরিক অ্যাসিড লেভেল বাড়িয়ে দেয়, সেজন্য গাউটের রোগীকে আমরা যদি অ্যাকুট গাউট নিয়ে আসে ব্যথার ওষুধ দিলে অ্যাসপিরিন ছাড়া অন্য ধরনের অ্যানেস্থেসিয়া দিতে হবে। অ্যাসপিরিন জাতীয় অ্যাসপিরিন দেওয়া যাবে না, যেহেতু অ্যাসপিরিন ইউরিক অ্যাসিড লেভেল বাড়িয়ে দিচ্ছে। তারপর এছাড়া সাইক্লোস্পোরিন অ্যান্টি ক্যান্সার ড্রাগ, এটা দ্বারাও হতে পারে। তাছাড়া পাইরাজিনামাইড অ্যান্টি টিউবারকুলাস টিবি ড্রাগের মধ্যে পাইরাজিনামাইড নামে যে ড্রাগটা আছে সেটার কারণেও হতে পারে। এছাড়া ইনক্রিজ ইনটেক, কেউ যদি রেড মিট যেমন মাংস, গরুর মাংস, খাসির মাংস, এগুলো যদি বেশি খায় সেটা হতে পারে। সি ফুড বেশি খেলেও হতে পারে। অফাল নামে একটা ডায়েট আছে, ওটা খেলেও হতে পারে। এছাড়া ওভার প্রোডাকশন অফ ইউরিক অ্যাসিড, কোনো কারণে যদি বডিতে ইউরিক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায়, যেমন মায়োলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, লিম্ফোপ্রলিফারেটিভ ডিজিজ, এগুলাতে হতে পারে। তারপর সোরিয়াসিস হলো ইউরিক অ্যাসিড প্রোডাকশন বেড়ে যায়, তাহলে সোরিয়াটিক পেশেন্টও গাউট হতে পারে। এছাড়া হাই ফ্রুক্টোজ ইনটেক, বিভিন্ন ধরনের গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজেও গাউট হয়। এছাড়া কিছু কিছু ইনহেরিটেড ডিজিজে হতে পারে, যেমন ল্যাসমিয়ান সিনড্রোম, এখানে একটা হরমোন এইচটিআরটি হরমোনের মিউটেশন হয়। তারপর ফসফোরাইবোসিল পাইরোফসফেট সিনথেসিস 1, এই এনজাইমটা যদি মিউটেশন হয় সেটার কারণে হতে পারে। এটাকে আরেকটু জাস্ট করার জন্য, তাহলে মেইন কজ হচ্ছে ডিমিনিশ রেনাল এক্সক্রিশন। এটা ইনহেরিটেড রেনাল টিউবুলার ডিফেক্টে হতে পারে, রেনাল ফেইলিউরে হতে পারে, কিছু কিছু ড্রাগে হয়, যেমন থায়াজাইড এন্ড লুপ ডায়োরেটিক, লো ডোজ অ্যাসপিরিনে হয়, সাইক্লোস্পোরিনে হয়, পাইরাজিনামাইডে হয়, লেট টক্সিসিটিতে হয়, ল্যাকটিক অ্যাসিডোসিস মেইনলি এক্সেসিভ অ্যালকোহল ইনটেকে হয়। এজন্য ল্যাকটিক অ্যাসিডোসিস এর মেইন কজ এক্ষেত্রে হচ্ছে যে অ্যালকোহল, যারা অ্যালকোহল বেশি খায় তাদের হয়। এরপরটা যেটা হচ্ছে যে ইনক্রিজ প্রোডাকশন অফ ইউরিক অ্যাসিড, কোনো কারণে ইনক্রিজ পিউরিন টার্নওভার যদি হয়, যেমন যেটা বললাম সিএমএল ক্রনিক মাইলয়েড লিউকেমিয়াতে হতে পারে, সিএলএল লিম্ফোপ্রলিফারেটিভ ডিসঅর্ডারে হতে পারে, পলিসাইটিমিয়াতে হতে পারে। তাহলে সিএমএল, পলিসাইটিমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া এগুলাতে বেশি হয়। এছাড়া কোনো কারণে যদি সিনথেসিস বেশি হয় ইউরিক অ্যাসিড, সেখানে হতে পারে। বিভিন্ন ধরনের এনজাইম ডিফেক্ট হতে পারে, যেমন হাইপোজেন্টিন গুয়ানিন ফসফোরাইবোসিল ট্রান্সফারেজ ডেফিসিয়েন্সি, ফসফোরাইবোসিল পাইরোফসফেট সিনথেসিস ওভার অ্যাক্টিভিটির কারণে হতে পারে, 6 ফসফেট ডেফিসিয়েন্সি, ফসফেটেজ এনজাইম ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে। গাউটের, এখন তো আমরা আসি গাউটের কি কি সিম্পটম নিয়ে রোগী প্রেজেন্ট করবে। এক নম্বরে আসি অ্যাকুট গাউট। পেশেন্ট যদি অ্যাকুট গাউট হয় তাহলে দেখা যাবে যে ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্টটা এফেক্টেড হয়। 50% কেসে ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্টটা এফেক্টেড হয়। এটাকে বলা হয় পোডাগ্রা, মানে ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্টটা দেখা যাবে যে সোলেন, হট সোলেন টেন্ডার হয়ে যাবে, এটাকে বলা হয় পোডাগ্রা। পোডাগ্রা বলতে আমরা বুঝবো পেইন এন্ড টেন্ডারনেস এন্ড সোয়েলিং অফ ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্ট অফ ব্রেডবোন। আর আদার সাইড অ্যাকুট গাউটে আর কোন কোন সাইডে হতে পারে, যেমন অ্যাঙ্কেলে হতে পারে, মিড ফুটে হতে পারে, নিতে হতে পারে, স্মল জয়েন্ট অফ হ্যান্ডসে হতে পারে, রিস্টে হতে পারে, এলবোতে হতে পারে। এছাড়া অ্যাক্সিয়াল স্কেলেটন মানে ভার্টিব্রাতে হতে পারে, লার্জ প্রক্সিমাল জয়েন্ট, এগুলোতে রিয়ারলি হয়। তাহলে মোস্ট কমনলি হচ্ছে ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্ট। এছাড়া অ্যাঙ্কেলে হতে পারে, 50% কেসে ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্টে হয়। আর এছাড়া অ্যাঙ্কেলে হয়, মিড ফুটে হতে পারে, নিতে হতে পারে, রিস্ট এলবো এগুলোতেও হতে পারে। এরপরে
টিপিক্যাল অ্যাট্রাক্স যে কোনো গাউটে অ্যাকুট গাউটে কি হবে পেশেন্টের জয়েন্টে এক্সট্রিম অ্যাকুট গাউটটা দেখা যাবে যে টিপিক্যালি র্যাপিডলি অনসেট হয় র্যাপিড পেশেন্ট একটা মনোআর্থাইটিস নিয়ে প্রেজেন্ট করবে দেখা যাবে 2 থেকে 6 ঘন্টার মধ্যে পেশেন্টের সিভিয়ার একটা জয়েন্টে মোস্ট কমনলি ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্টে সিভিয়ার পেইন টেন্ডারনেস রেডনেস নিয়ে প্রেজেন্ট করবে দেখা যাবে যে এই এত সিভিয়ার পেইন হবে যে দিস ওয়েকস দ্য পেশেন্ট ইন দ্য আর্লি মর্নিং মানে প্রচন্ড ব্যথায় পেশেন্ট সকালবেলা ঘুম থেকে উঠে যাবে ঘুম থেকে উঠে দেখবে যে তার পায়ের ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্ট বা আদার জয়েন্টে প্রচন্ড ব্যথা করছে যেটা পেশেন্টের ভাষায় অনেক সময় পেশেন্ট বলতে পারে যে ওটস পেইন এবার মানে এরকম পেইন আর জীবনে আর কোনো সময় কোনো জয়েন্টে হয়নি তাহলে হঠাৎ করে কোনো জয়েন্টে যদি সিভিয়ার পেইন রেডনেস টেন্ডার নিয়ে প্রেজেন্ট করে ইউজুয়ালি মনোআর্টিকুলার সিঙ্গেল জয়েন্ট কমনলি ফার্স্ট মেটাটার্সোফ্যালেজিয়াল জয়েন্টে পেইন নিয়ে প্রেজেন্ট করলে আমরা চিন্তা করবো যে গাউট এছাড়া দেখা যাবে যে এক্সট্রিম টেন্ডারনেস থাকতে পারে এত বেশি ব্যথা থাকবে যে পেশেন্ট পায়ে মোজা পড়তে পারবে না আনএবল টু উইয়ার এ শক অর টু লেট বেডিং রেস্ট অন দ্য জয়েন্ট বা জয়েন্ট রেস্টে রাখলেও তার ভালো লাগবে না এছাড়া জয়েন্টটা মার্ক সোয়েলিং হয়ে যাবে স্কিনটা রেড শাইনি হয়ে যাবে বা অ্যাকুট অ্যাটাকটা ইউজুয়ালি দেখা যায় যে 5 থেকে 14 দিন মানে 5 থেকে 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায় উইথ কমপ্লিট রিটার্ন টু নরমালে চলে আসে আর জয়েন্টে আমরা সাইনোভাইটিসের ফিচার পাবো মানে জয়েন্ট রেড সোলেন টেন্ডার হয়ে যাবে এছাড়া পেরিআর্টিকুলার সোয়েলিং থাকবে ইরিথেমা মানে রেডিশ থাকবে অ্যাসোসিয়েটেড পেশেন্টের কি থাকতে পারে জ্বর ফিভার থাকতে পারে মেলেজ থাকতে পারে অনেক ক্ষেত্রে সিভিয়ার পেইনের কারণে পেশেন্ট মে বি কনফিউশন ইজিলি হয় যদি বড় লার্জ জয়েন্টে এফেক্টেড হয় যেমন নি জয়েন্ট অনেক বড় জয়েন্ট সেই জয়েন্টে যদি এফেক্টেড হয় সেই জয়েন্ট এফেক্টেড হলে পেশেন্ট মে বি কনফিউজড আর অ্যাজ দ্য অ্যাটাক সাবসাইড একটা যখন ভালো হয়ে যাবে পেশেন্টের পুরিটাস হতে পারে এবং ডিসকামেশন অফ ওভারলাইং স্কিন হতে পারে অ্যাটাকটা যখন ভালো হয়ে যাবে পেশেন্টের পুরিটাস এবং স্কিনে ডিসকামেশন হতে পারে এরপরে পেশেন্টের দেখা যাবে যে অনেকে দেখা যায় যে রিপিটেড অ্যাকুট অ্যাটাক হয়ে পরবর্তীকালে জয়েন্টে ইরোশন হতে পারে আমরা জয়েন্টে যদি একটা এক্সরে করি দেখা যাবে যে ইরোশন পাওয়া যাবে কারো পলিআর্টিকুলার অ্যাটাক হতে পারে মাল্টিপল জয়েন্টে অ্যাটাক হতে পারে মোর দেন 4 আর মোর জয়েন্ট এফেক্টেড হলে সেটাকে আমরা বলি পলিআর্টিকুলার আর পলিআর্টিকুলার অ্যাটাকটা হয় পলিআর্টিকুলার অ্যাটাকটা হয় যাদের ডিজিজটা কন্ট্রোল নাই মানে ইউরিক অ্যাসিড লেভেলটা কন্ট্রোল নাই তাদের একসাথে মাল্টিপল জয়েন্টে এফেক্টেড হতে পারে এছাড়া জয়েন্টের সারাউন্ডিং পেরিআর্টিকুলার স্ট্রাকচারও ইনভলভ হতে পারে এছাড়া ইন্টারক্রিটিক্যাল গাউট হচ্ছে যে দুটো অ্যাকুট অ্যাটাকের মাঝখানে যে পিরিয়ডটা ক্রিটিক্যাল মানে অ্যাকুট অ্যাটাকটা একটা অ্যাকুট গাউটটা একটা ক্রিটিক্যাল সিভিয়ার পেইন হয় তো এই জন্য ইন্টারক্রিটিক্যাল গাউটটা হচ্ছে দুইটা ইট ইজ দ্য অ্যাসিম্পটোমেটিক পিরিয়ড বিটুইন ক্রাইসিস মানে দুটো অ্যাকুট অ্যাটাকের মধ্যবর্তী পিরিয়ডটাকে বলা হয় ইন্টারক্রিটিক্যাল গাউট এক্ষেত্রে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল যদিও পেশেন্টের কোনো সিমটম নাও থাকতে পারে এক্ষেত্রে ইউজুয়ালি সিমটম থাকে না কিন্তু মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল জয়েন্টে পাওয়া যেতে পারে আর দুইটা অ্যাকুট অ্যাটাকের মধ্যকার ইন্টারক্রিটিক্যাল গাউট বা এই পিরিয়ডটা ভ্যারি করতে পারে আর আনট্রিটেড পেশেন্ট দেখা যাচ্ছে যে পেশেন্টের চিকিৎসা হয় না চিকিৎসা নিচ্ছে না বা ইউরিক অ্যাসিড লোয়ারিং কোনো থেরাপি নিচ্ছে না বা কোনো ড্রাগ খাচ্ছে না তার ক্ষেত্রে সেকেন্ড এপিসোড ইউজুয়ালি 2 বছরের মধ্যে সেকেন্ড একটা অ্যাটাক হয় অ্যাকুট অ্যাটাক আর কিছু পেশেন্ট আবার ক্রনিক পলিআর্টিকুলার গাউট নিয়ে প্রেজেন্ট করতে পারে পলিআর্থাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে এরপরে ক্রনিক টোফাসিয়াস গাউট এটার ক্যারেক্টারিস্টিক ফিচার হচ্ছে যে পেশেন্টের যেটা আগে বলছিলাম প্রোফাইল পাওয়া যাবে এটা হচ্ছে যে ডিপোজিশন অফ সলিড ইউরেট ইন দ্য কানেক্টিভ টিস্যু ইউরিক অ্যাসিড ক্রিস্টাল বা ইউরেট ক্রিস্টালগুলা বিভিন্ন ধরনের কানেক্টিভ টিস্যুতে জমা হবে এটা ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ আর্লি এজ যাদের বিভিন্ন ধরনের এনজাইম ডিফেক্ট আছে তাদের ক্ষেত্রে এটা বেশি হয় আর্লি এজ অনসেট হয়
এবং লং ডিউরেশন অফ আনট্রিটেড ডিজিজ, অনেকদিন ধরে যদি পেশেন্ট ট্রিটমেন্ট না করে তাহলে ক্রনিক প্রোফাসিয়াস গাউট, অথবা কারো যদি ফ্রিকোয়েন্ট অ্যাকুট অ্যাটাক হয় সেক্ষেত্রে হতে পারে। আর ক্রনিক গাউটটা ক্রনিক প্রোফাসিয়াস গাউটটা ইউজুয়ালি হয় আপার এক্সট্রিমিটিতে বেশি হয়, এবং পলিআর্টিকুলার ডিজিজ ইউজুয়ালি পলিআর্টিকুলার হয়, এবং সিরামে ইউরিক অ্যাসিড এক্ষেত্রে অবশ্যই ইউজুয়ালি নরমাল পাওয়া যায়। এরপরে লার্জ, এক্ষেত্রে কি হয়, লার্জ মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল গুলো ডিপোজিট হয় আন্ডার দা কানেকটিভ টিস্যু টোফাই হিসেবে, যেটাকে আমরা টোফাই বলি। টোফাইটা হচ্ছে লার্জ মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল ডিপোজিটেড আন্ডার দা স্কিন। কোথায় কোথায় পাওয়া যায়, রিমেটেড নোডুলের মতো এটাও এক্সটেন্সিভ সারফেস অফ দা ফিঙ্গার, হ্যান্ড, ফোরআর্ম, এলবো, অ্যাকিলিস টেন্ডন, এবং সামটাইমস ইন দ্য হেলিক্স অফ দ্য ইয়ার, অনেক সময় কানের হেলিক্সেও পাওয়া যেতে পারে। আর রিমেটেড নোডুলের সাথে টোফাইয়ের পার্থক্য হচ্ছে টোফাইয়ের ক্রিস্টাল গুলা ইউজুয়ালি হয় হোয়াইট কালার, যেটা দিয়ে আমরা যদি হোয়াইট কালারের কোনো নোডুল কারো স্কিনের নিচে পাই তাহলে আমরা চিন্তা করবো যে এটা টোফাই, এবং ইট ইজ ডিউ টু ক্রনিক প্রোফাসিয়াস গাউট। এরপরে ক্লিনিক্যাল ক্ষেত্রে যাদের পেশেন্ট, অনেক ট্রান্সপ্লান্ট পেশেন্টের অনেক সময় ওই যে আগে যেটা বলেছিলাম যে বিভিন্ন ধরনের সাইক্লোস্পোরিন অথবা ডায়াবেটিক যারা খায় তাদের ক্ষেত্রে প্রোফাসিয়াস গাউটের রিস্কটা বেশি। তাহলে যারা অ্যান্টি ক্যান্সার ড্রাগ সাইক্লোস্পোরিন খাচ্ছে বা লং টাইম থায়াজাইড ডায়াবেটিক খাচ্ছে তাদের ক্ষেত্রে প্রোফাসিয়াস গাউটটা হওয়ার ইনসিডেন্স বেড়ে যায়। আর টোফাই ইউজুয়ালি কোথায় কোথায় পাওয়া যায়, মোস্ট কমনলি অলিক্রানোর প্রসেস অফ দা আলনা, ডিপেটুলার বার্সা, আলনা সারফেস অফ দা ফোরআর্ম এন্ড অ্যাকিলিস টেন্ডনে বেশি পাওয়া যায়। এরপরে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, আর টোফাইয়ের কারণে কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন হতে পারে, টোফাইয়ের কারণে হ্যান্ডে যদি টোফাই হয় জয়েন্ট ডিস্ট্রাকশন হতে পারে, টোফাইয়ের কারণে স্কিনটা আলসারেশন হয়ে যেতে পারে, এবং স্কিনে আলসারেশন হয়ে চকি হোয়াইট ম্যাটেরিয়াল বের হতে পারে। আর টোফাই প্রগ্রেসেস আলটিমেট, অনেকদিন ধরে যদি টোফাই ডিপোজিটেড থাকে পেশেন্টের জয়েন্টে স্টিফ পেইন এবং স্টিফনেস থাকতে পারে। এরপরে আরেকটা যেটা মোস্ট কমন পাওয়া যায় সেটা হচ্ছে রেনাল এন্ড ইউরিনারি ট্র্যাক্ট, ইউরিক অ্যাসিডের কারণে রেনাল কলিক হতে পারে। 10% অফ দা গাউট পেশেন্টের রেনাল কলিক হয়। এর কারণ হচ্ছে এটা বেশি হয় যারা হট ক্লাইমেটে থাকে এবং যাদের পিউরিন প্রোডাকশনটা বেশি হয়, ওভার প্রোডাকশন হয়, অথবা ইউরিকোসুরিক ড্রাগ যারা খায় তাদের বেশি হয়। এছাড়া টিউবুলার রিঅবজর্পশন অফ ইউরিক অ্যাসিড যদি ডিফেক্ট থাকে সেটা হতে পারে। এছাড়া ডিহাইড্রেশনের কারণে হতে পারে। এছাড়া ইউরিন পিএইচ যদি কোনো কারণে লোয়ার হয়, যেমন একটা গাউটের পেশেন্ট হঠাৎ করে তার ক্রনিক ডায়রিয়া হলো বা তার আইলিওস্টোমি অপারেশন হলো, সে কারণে তার ইউরিন পিএইচটা কমে যায়, সেক্ষেত্রেও রেনাল স্টোন হতে পারে। তো দেখা যাচ্ছে যে প্রাইমারি গাউটে 22% পেশেন্টের হয় রেনাল স্টোন, আর সেকেন্ডারি গাউটে হয় 42% অফ দা পেশেন্টের সেকেন্ডারি। তাহলে রেনাল স্টোন প্রাইমারি গাউটে হয় 22% আর সেকেন্ডারি গাউটে হয় 42%। এটা একটা যে দেখা যাচ্ছে যে একটা ছবি, এই যে ফার্স্ট মেটাটারসালফ্যালিয়াল জয়েন্টটা এই পেশেন্টের ফুলে গেছে, সাথে রেডনেস, জয়েন্টটা রেড সোলেন হয়ে গেছে। এটা আরেকটা দেখা যাচ্ছে যে তার হ্যান্ডের প্রক্সিমাল ইন্টারফ্যালিয়াল জয়েন্টটা অ্যাকুট গাউট হয়ে ফুলে গেছে, সাথে রেডনেস, সোয়েলিং, টেন্ডারনেস আছে। এটাও দেখা যাচ্ছে, এটা টোফাসিয়াস গাউটের একটা ছবি। এখানে এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, সাদা সাদা টোফাই দেখা যাচ্ছে, নোডুল, সাবকিউটেনিয়াস নোডুলের সাদা সাদা এবং হোয়াইটিশ ইন কালার। রিউমাটয়েড নোডুলের সাথে মেইন পার্থক্য হচ্ছে টোফাইটা হবে হোয়াইটিশ ইন কালার। এটা একটা জয়েন্টের এক্সরে করলে দেখা যাচ্ছে যে পেরিয়ার্টিকুলার টিস্যু সোয়েলেন হয়ে গিয়েছে এবং জয়েন্টের জায়গায় জায়গায় ইরোশন দেখা যাচ্ছে। তাহলে আমরা ডায়াগনস্টিক টেস্ট কি করব? যদি পেশেন্ট অ্যাকুট গাউট নিয়ে আসে তাহলে দেখা যাবে যে ইএসআর, সিআরপি এগুলো রেজ থাকে। এছাড়া অনেক সময় পেশেন্টের যদি মেটাবলিক সিনড্রোম, যেসব পেশেন্ট অবেস পেশেন্ট তাদের ক্ষেত্রে দেখা যাবে যে ব্লাড সুগার হাই। মেটাবলিক সিনড্রোমে কি কি কম্পোনেন্ট থাকে আমরা জানি যে ফাস্টিং ব্লাড সুগারটা হাই থাকে, ব্লাড প্রেশার বেশি থাকে,
লিপিড প্রোফাইলের মধ্যে এলডিএল কম থাকে, তারপর লিপিড প্রোফাইলের মধ্যে এলডিএল, লিপিড প্রোফাইলের মধ্যে তার দেখা যাবে যে এইচডিএল কম থাকে, ট্রাইগ্লিসারাইড বেশি থাকে। তাই এই জন্য আমরা পেশেন্টের একটা ব্লাড সুগার এবং ফাস্টিং লিপিড প্রোফাইলটাও করে দেব। আর ইউরিক অ্যাসিডের নরমাল ভ্যালু কত? নরমাল ভ্যালু হচ্ছে যে ম্যানের ক্ষেত্রে 4 to 8.5 by 8.6, আর ফিমেলে হচ্ছে 3 থেকে 6। নরমাল ইউরিনে ইউরিক অ্যাসিড লেভেল ইউজুয়ালি লেস দেন 750 মিলিগ্রাম ইন 24 আওয়ার্স। এখন কারো যদি ইউরিক অ্যাসিড লেভেল ইন দ্য ইউরিন মোর দেন 750 মিলিগ্রামের উপরে পাই 24 ঘন্টা ইউরিক অ্যাসিড লেভেল ইন দ্য ইউরিন, এবং পেশেন্ট গাউট নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমরা চিন্তা করব যে তার ইউরিক অ্যাসিড ওভার প্রোডাকশন হচ্ছে। আর অ্যাসিম্পটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা 1100 মিলিগ্রামের বেশি পাই 24 ঘন্টায় 24 আওয়ার্স ইউরিনের এক্সক্রিশন, তাহলে বলবো যে তার ইউরিক অ্যাসিড ওভার প্রোডাকশন হচ্ছে। এরপর জয়েন্ট ফ্লুইড, আমরা যে জয়েন্টে অ্যাটাক হয়েছে সেই জয়েন্টের ফ্লুইড নিয়ে যদি স্টাডি করি, অ্যাসপিরেট করে স্টাডি করলে দেখা যাবে যে জয়েন্ট ফ্লুইডে জয়েন্ট ফ্লুইডের সেল কাউন্ট, নিউট্রিফিল কাউন্ট মোর দেন 2000 যদি পাই আমরা, তাহলে সাসপেক্ট করব যে অ্যাকুট গাউট। এছাড়া জয়েন্ট ফ্লুইডে আমরা মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল পেতে পারি, যেটা পোলারাইজ মাইক্রোস্কোপে দেখলে ভালো বোঝা যায়। এছাড়া ক্রিস্টালগুলো দেখা যাবে যে অ্যাকুট গাউটে সেলের ভিতরে থাকে। In acute gouts, the crystals are usually intercellular. আবার অনেক ক্ষেত্রে দেখা যাবে যে মনোসোডিয়াম ইউরেট ক্রিস্টাল থাকলে অনেক ক্ষেত্রে সেপটিক আর্থাইটিস অনেক সময় থাকতে পারে। এই জন্য পেশেন্টে আমরা সেপটিক আর্থাইটিস কিনা এক্সপেক্ট করার জন্য সাথে পেশেন্টের গ্রাম স্টেইন করে দেখতে হবে। এছাড়া আদার টেস্টের মধ্যে আমরা 24 ঘন্টা ইউরিক অ্যাসিড কালেকশন ইন দ্য ইউরিন দেখতে পারি। তারপর রেডিওলজিক্যাল এক্সরে করলে ভালো বোঝা যায়। এক্সরেতে লং টার্ম গাউট থাকলে পেশেন্টের ইরোসিভ আর্থ্রাইটিস, মানে জয়েন্টে ইরোশন পাওয়া যাবে, সাথে পাঞ্চ আউট লেশন পাওয়া যাবে, পাঞ্চ আউট ইরোশন পাওয়া যাবে। অ্যাকুট গাউট নিয়ে কোনো রোগী আসলে আমরা কি ডিডি চিন্তা করব বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস চিন্তা করব। এটা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, সিউডো গাউট হতে পারে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, অ্যাকুট রিউমেটিক ফিভার হতে পারে। তাহলে যে কোনো রোগী মনো আর্থ্রাইটিস নিয়ে আসলে আমরা মোস্ট কমনলি কি চিন্তা করব? সেপটিক আর্থ্রাইটিস। অ্যাকুট গাউটের রোগী যদি আসে আমরা তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হিসেবে চিন্তা করব যে সেপটিক আর্থ্রাইটিস হতে পারে, তারপর সিউডো গাউট হতে পারে, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে, অথবা অ্যাকুট রিউমেটিক ফিভার হতে পারে। আর ক্রনিক ট্রোফাসিয়াস গাউট নিয়ে আসলে আমরা ডিডি হিসেবে চিন্তা করব রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, সিউডো গাউট হতে পারে, অথবা সেরোনেগেটিভ স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি হতে পারে, অথবা ইরোসিভ অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। তাহলে ট্রিটমেন্ট, গাউটে ইউজুয়ালি আমরা কি ট্রিটমেন্ট দিব? যে পেশেন্টের কোনো সিম্পটম নাই, শুধু আমরা ব্লাড পরীক্ষা করে ইউরিক অ্যাসিড লেভেল হাই পেলাম, সেক্ষেত্রে ইউজুয়ালি কোনো ট্রিটমেন্টের দরকার হয় না। দেয়ার ইজ নো জাস্টিফিকেশন ফর ট্রিটমেন্ট ইন কেস অফ অ্যাসিম্পটোমেটিক হাইপারইউরিসেমিয়া। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেয়া লাগবে যদি পেশেন্টের সিরাম ইউরিক অ্যাসিড লেভেল 12 মিলিগ্রামের বেশি থাকে, 12 মোর দেন 12 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, সেক্ষেত্রে যেহেতু পেশেন্টের রেনাল স্টোন হওয়ার পসিবিলিটি থাকে, সেজন্য সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট দিতে হবে। তাহলে অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যদি অ্যাসিম্পটোমেটিক হয়, তাহলে আমরা কোনো ট্রিটমেন্ট দিব না, এক্সেপ্ট সিরাম ইউরিক অ্যাসিড লেভেল ইফ ইট ইজ মোর দেন 12 মিলিগ্রাম, সেক্ষেত্রে যেহেতু রেনাল স্টোন হওয়ার পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। এছাড়া মেলিগনেন্সি, যাদের বিভিন্ন ধরনের মেলিগনেন্সি আছে, সিএমএল আছে, ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, পলিসাইথেমিয়া, সিএলএল আছে, তাদের ক্ষেত্রে টিউমার লাইসিসের কারণে যেহেতু হয় ইউরিক অ্যাসিড বেড়ে যায়, তাদের ক্ষেত্রে এলোপেরিনল দেওয়া হয়। মানে ইউরিক অ্যাসিড সিনথেসিস কমানোর জন্য জ্যানথিন অক্সিডেজ এনজাইম ইনহিবিটর অ্যালোপুরিনল ব্যবহার করা হয়, অ্যালোপিউরিনল ব্যবহার করা। এছাড়া অ্যাকুট গাউটে আমরা কি ট্রিটমেন্ট দিব? পেশেন্টকে ওরাল অ্যানেস্থেটিক খেতে দিব, স্টেরয়েড দিতে পারি, অথবা ওরাল কলসিসিন, সাথে ওরাল কলসিসিন নামে একটা ড্রাগ আছে, ওটা দেয়। কলসিসিন এটা নিউট্রোফিলের মধ্যে মাইক্রোটিউবিউলে অ্যাসেম্বলি কমায়, মানে নিউট্রোফিল
ডিপোজিশন অ্যারাউন্ড দ্য জয়েন্ট কমায়, সেই জন্য কলসিসিনটা খুব ভালো কাজ করে। অ্যাকুট গাউটে আমরা কোনো সময় অ্যালোপুরিনল দিব না ইউজুয়ালি। অ্যাকুট গাউট হলে আমরা এনএসএইড দিব, এক্সেপ্ট অ্যাসপিরিন। অ্যাসপিরিন দেওয়া যাবে না, অ্যাসপিরিন ছাড়া অন্য যে কোনো এনএসএইড দেওয়া যাবে, সাথে কলসিসিন দেওয়া হয়। কলসিসিন 0.5 মিলিগ্রাম করে বিডি অথবা 3 টাইমস দেওয়া হয়। আর কলসিসিনের আবার কিছু কারো কারো নৌশিয়া, ভমিটিং, ডায়রিয়া করতে পারে। এছাড়া অ্যাকুট অ্যাটাক নিয়ে আসলে আমরা জয়েন্ট ফ্লুইডকে অ্যাসপিরেট করলে পেশেন্টের পেইন রিলিফ হয়। জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করে জয়েন্টে যদি ইন্ট্রাআর্টিকুলার স্টেরয়েড ইনজেকশন দিই, পেশেন্টের পেইন রিলিফ হয়। তবে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করার আগে আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা সেপটিক আর্থাইটিস কিনা, সেটা এক্সক্লুড করতে হবে। সেপটিক আর্থাইটিসে জয়েন্ট ফ্লুইড অ্যাসপিরেট করতে গেলে আবার ইনফেকশন বেড়ে যেতে পারে। এছাড়া পেশেন্টের সিভিয়ার পেইন হলে আমরা ওরাল অথবা ইন্ট্রামাসকুলার স্টেরয়েড দিতে পারি। এছাড়া ইন্টারক্রিটিক্যাল গাউট, যখন পেশেন্ট এসিম্পটোমেটিক অবস্থা থাকবে, সেক্ষেত্রে জাস্ট প্রিভেনশন এন্ড প্রোফাইল্যাক্সিস ব্যবহার করব। আর যাদের বছরে দেখা যাবে যে যাদের একটা বা এক থেকে দুইটা অ্যাটাক হচ্ছে, তাদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অ্যাকুট ইউজুয়ালি না দিলেও চলে, শুধু অ্যাকুট অ্যাটাক হলে ট্রিটমেন্ট দেবে। আর যারা ফ্রিকুয়েন্ট অ্যাটাক হচ্ছে, বছরে 3 এর বেশি অ্যাটাক হচ্ছে, তাদের ক্ষেত্রে অবশ্যই আমাদের ড্রাগ থেরাপি দিতে হবে। এছাড়া ডায়েট থেরাপির তেমন একটা রোল নেই। আর ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা কখন কখন দিব, হচ্ছে যে যদি পেশেন্টের কোনো সেকেন্ডারি কজ থাকে, যেটা কোনো ট্রিটমেন্ট সেকেন্ডারি কজটা রিমুভ করা যাচ্ছে না, যেমন ক্যান্সার আছে, সিএমএল আছে বা সিএলএল আছে, সেক্ষেত্রে অবশ্যই দিতে হবে ট্রিটমেন্ট। পেশেন্ট যদি টোফাই থাকে, টোফাসিয়াস গাউট থাকে, তাহলে ট্রিটমেন্ট দিতে হবে। পেশেন্ট যদি রিকারেন্ট অ্যাকুট অ্যাটাক হয়, সেক্ষেত্রেও ট্রিটমেন্ট দিতে হবে। এছাড়া পেশেন্টের যদি কিডনি স্টোন থাকে, নেফ্রোলিথিয়াসিস থাকে, সেক্ষেত্রেও ট্রিটমেন্ট দিতে হবে। আর ট্রিটমেন্টের মধ্যে প্রথমে আমরা পেশেন্টকে, যদি অবেস পেশেন্ট হয়, আমরা পেশেন্টকে বলবো যে ওয়েট রিডাকশন করার জন্য এক্সারসাইজ করবে বা ওয়েট রিডিউসিং মানে ডায়েটারি মডিফিকেশনের অ্যাডভাইস করব। আর পেশেন্ট যদি অ্যালকোহল ইনটেকের হিস্ট্রি থাকে, আমরা অ্যাডভাইস করব টু অ্যাভয়েড অ্যালকোহল। এছাড়া ডায়েট থেরাপি তেমন একটা রোল নাই, তারপরও রেড মিট, অ্যালকোহল, সি ফুড এগুলা খেতে, এগুলো যত অ্যাভয়েড করা যায় তত ভালো। আর ফার্মাকোলজিক্যাল ড্রাগ থেরাপির মধ্যে কি কি ট্রিটমেন্ট আছে, একটা আছে যে ইউরিকোসুরিক অ্যাসিড, রেনাল ইউরিক অ্যাসিড এক্সক্রিশন বাড়ানোর জন্য আমরা প্রোবেনএসিড বা সালফিন পাইরাজোন দিতে পারি, অথবা ইউরিক অ্যাসিড প্রোডাকশন কমানোর জন্য। তাহলে ড্রাগ দুই ধরনের ড্রাগ আছে, একটা হচ্ছে যে ইউরিকোসুরিক ড্রাগ, যেগুলো কিডনি দিয়ে ইউরিক অ্যাসিডের এক্সক্রিশন বাড়িয়ে দেয়, যেমন প্রোবেনএসিড বা সালফিন পাইরাজোন। আর ইউরিক অ্যাসিড প্রোডাকশন কমানোর জন্য আমরা অ্যালোপুরিনল বা ফেবুস্টেট ব্যবহার করতে পারি। আবার ইউরিকোসুরিক এজেন্ট গুলা কাদের ক্ষেত্রে দিব, যাদের কিডনি ফাংশন নরমাল আছে, যাদের রেনাল ফেলিউর আছে, তাদের দেয়া যাবে। আর কাদের দেয়া যায়, ইউরিকোসুরিক এজেন্ট গুলো দেয়া যায় যাদের কিডনি দিয়ে ইউরিক অ্যাসিড এক্সক্রিশন কম হচ্ছে, অথবা যাদের টোফাই নাই, তাদের ক্ষেত্রে শুধু ইউরিকোসুরিক এজেন্ট গুলো দেয়া যাবে। আর আবার ইউরিকোসুরিক এজেন্ট যারা খাচ্ছে, তাদের ক্ষেত্রে রেনাল স্টোন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। সাথে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি খাবে, এবং সাথে সোডিয়াম বাইকার্বনেট 1 গ্রাম টিটি করে দিনে 3 বার খাবে। আর ইউরিকোসুরিক এজেন্টের মধ্যে আছে প্রোবেনএসিড, যেটা 1 to 2 গ্রাম পার ডে দেওয়া হয়। এছাড়া সালফিন পাইরাজোন, এটা 50 to 400 মিলিগ্রাম বিডি দেওয়া হয়। আর এছাড়া পেশেন্টের ইউরিক অ্যাসিড লেভেল 6 মিলিগ্রামের নিচে কমানোর জন্য আমরা, আমাদের টার্গেট থাকবে পেশেন্টের সিরাম ইউরিক অ্যাসিড লেভেল যাতে 6 মিলিগ্রামের নিচে থাকে। এরপরে আমরা কাদের কাদের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগ দিই, যাদের রিকারেন্ট অ্যাটাক অফ অ্যাকুট গাউট হচ্ছে, যাদের টোফাই আছে, যাদের এভিডেন্স অফ বোন অর জয়েন্ট ড্যামেজ আছে, যাদের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে, যাদের নেফ্রোলিথিয়াসিস আছে, তাদের ভেরি হাই লেভেল অফ সিরাম ইউরিক অ্যাসিড আছে,
তাদের ক্ষেত্রে আমরা ইউরিক অ্যাসিড লোয়ারিং ড্রাগ অ্যালোপিরিনল বা ফেবুস্টেট দেব। তাহলে থেরাপি অ্যালোপিরিনল কিভাবে কাজ করে? এটা ইউরিক অ্যাসিড প্রোডাকশন কমিয়ে দেয়। এছাড়া ইট ইজ অলসো ইন্ডিকেটেড ইন পেশেন্ট যাদের রেনাল স্টোন আছে তাদের ক্ষেত্রেও কাজ করে, যাদের টোফাসিয়াস গাউট আছে তাদের ক্ষেত্রেও কাজ করে, যাদের কিডনি ফেলিউর আছে তাদেরও দেওয়া যায়, তবে ডোজ একটু কমিয়ে দিতে হবে। অথবা যাদের টিউমার লাইসিস সিনড্রোম বিভিন্ন ধরনের মেলিগনেসির কারণে যেমন সিএমএল সিএলএল আছে তাদের ক্ষেত্রে দেওয়া যায়। অ্যালোপিরিনল ইউজুয়ালি দিনে 300 মিলিগ্রাম করে দেওয়া হয়, তবে স্টার্টিং ডোজ 100 মিলিগ্রাম করে শুরু করা হয় এবং প্রতি 2 থেকে 3 সপ্তাহ পর পর 100 মিলিগ্রাম করে বাড়ানো হয়। ইউজুয়াল ডোজ 300 মিলিগ্রামে ম্যাক্সিমাম মানুষের কন্ট্রোল হয়ে যায়। আচ্ছা, কারো যদি রেনাল ফেলিউর থাকে তাহলে আমরা ডোজটা ক্রিয়েটিন ক্লিয়ারেন্স যদি 60 এর কম থাকে ডোজ দিব 200 মিলিগ্রাম, আর যদি ক্রিয়েটিন ক্লিয়ারেন্স 30 এর কম থাকে ডোজ দিব 100 মিলিগ্রাম। আর অ্যালোপিরিনলের ক্ষেত্রে আমরা সবসময় 100 মিলিগ্রাম লো ডোজ দিয়ে শুরু করব। হাই ডোজ দিলে অনেক কারো কারো ক্ষেত্রে অ্যাকুট গাউট হতে পারে। আর অ্যালোপিরিনলে আর মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে র্যাশ, কারো কারো এক্সফোলিয়েটিভ ডার্মাটাইটিস হতে পারে। এছাড়া অনেক ক্ষেত্রে আমরা কোলসিসিনটাও লং টাইম ইউজ করা হয় প্রোফাইল্যাক্সিস অফ অ্যাকুট গাউট। অ্যাকুট গাউট প্রিভেন্ট করার জন্য প্রোফাইল্যাক্সিস কোলসিসিনও লং টাইম অনেক সময় ব্যবহার করা। আর ফেবুস্টেট একটা ড্রাগ যেটা রেনাল ফেলিউরও ভালোভাবে এটা একটা অ্যালোপিরিনলের মতো জ্যান্থিন অক্সিডেজ ইনহিবিটর। এটা যারা অ্যালোপিরিনলে এডুকেট রেসপন্স করে না অথবা যাদের রেনাল ফেলিউর আছে অথবা যাদের অ্যালোপিরিনল কন্ট্রাইন্ডিকেটেড তাদের ক্ষেত্রে দেয়া হয়। ফেবুস্টেটের একটা সুবিধা হচ্ছে যে এটা লিভার দ্বারা মেটাবলিজম হয়, সে কারণে রেনাল ইম্পেয়ারমেন্টেও কোনো ডোজ অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় না। এটা ইউজুয়ালি 80 মিলিগ্রাম করে ডেইলি দেওয়া হয়। আর ফেবুস্টেট কাজ করতে কারো কারো একটু সময় লাগতে পারে, এই জন্য আমরা প্রথম 6 মাস তাতে এনএসএইডি বা কোলসিসিনও দেওয়া লাগতে পারে মাঝে মাঝে। এরপর আমরা আসি সিউডোগাউট। সিউডোগাউট হচ্ছে যে সিউডোগাউটের ক্ষেত্রে ইউজুয়ালি গাউটের ক্ষেত্রে ডিপোজিট হয় মনোসোডিয়াম ইউরেট মনোহাইড্রেট ক্রিস্টাল। আর সিউডোগাউটে সিপিপিডি ক্যালসিয়াম পাইরোফসফেট ডাইহাইড্রেট ক্রিস্টাল জমা হয়। এটা এক্সাক্ট কজ আননোন। এটা বা মোস্ট কমনলি হয় সেকেন্ডারি টু কার্টিলেজে ম্যাট্রিক্সে কোনো ধরনের চেঞ্জ অথবা সেকেন্ডারি টু এলিভেটেড লেভেল অফ ক্যালসিয়াম। কারো ব্লাডে যদি ক্যালসিয়াম লেভেল বেশি থাকে অথবা ইনঅর্গানিক ফসফেট পাইরোফসফেট বেশি থাকে সেটার কারণে হতে পারে। এখানে মোস্ট কমন কি চেঞ্জ দেখা যায়? CPBD crystals are found in the joint capsule and fibrocartilaginous structures. There is neutrophil, সাথে neutrophil infiltration এবং erosion হয়। এটা একটা ছবি সিউডোগাউটের ক্ষেত্রে CPBD ক্রিস্টাল দেখা যায়। এটা মেইনলি এল্ডারলি পারসনের হয়, যাদের বয়স 65 থেকে 75 তাদের হয়। ফিমেলদের বেশি হয়। গাউটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মেলদের বেশি হয় 5:1 রেশিও। সিউডো গাউটের ক্ষেত্রে ফিমেলদের 2.7:1 রেশিও। আর ওভারঅল জেনারেল পপুলেশন দেখা যাচ্ছে যে 5 থেকে 8% এর সিউডো গাউট হয়। তারপর সিউডো গাউটের ক্ষেত্রে কোন কোন ডিজিজে সিউডো গাউট হতে পারে, যেমন যাদের হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, হাইপোক্যালসিউরিয়া আছে, হাইপারক্যালসেমিয়া আছে, ব্লাড হিমোক্রোমাটোসিস যাদের আছে অথবা হিমোসিডারোসিস আছে তাদের বেশি, অথবা লং টাইম অস্টিওআর্থ্রাইটিস থেকেও হতে পারে। তবে সিউডোগাউটের কি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে? পেশেন্ট ইউজুয়ালি এটা কেন অ্যাকুট গাউটের মতো অ্যাকুট আর্থ্রাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে সিউডোগাউটে মোস্ট কমনলি এফেক্টেড হয় নি জয়েন্ট, এরপরে সেকেন্ড মোস্ট কমন জয়েন্ট এফেক্টেড হচ্ছে রিস্ট জয়েন্ট। এছাড়া শোল্ডার জয়েন্টে হতে পারে, অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, এলবো জয়েন্টেও হতে পারে। 5% পেশেন্টে গাউটের সাথে সিউডোগাউট একসাথে হতে পারে। কিছু কিছু পেশেন্টে দেখা যায় যে গাউটও থাকতে পারে সিউডোগাউটও থাকতে পারে,
সেক্ষেত্রে আমরা কনফার্ম করব বাই সাইনোভিয়াল ফ্লুইড অ্যানালাইসিস।